সিরাজগঞ্জের পক্ষ থেকে পলাতক ও গুপ্তরা মুদ্রার এপিঠ ওপিঠ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণতন্ত্র ফেরাতে জুলাইয়ের মতো ভোট কেন্দ্রে আসার আহ্বান। নির্বাচনী প্রচারণায় শেরপুরে জামায়াত আমির রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ। জনসভায় অংশ নিয়ে ভোট চাইবেন 11 দলীয় জোটের পক্ষে। বাড়ছে নির্বাচনী সহিংসতা, হামলা, হত্যাকাণ্ড, উত্তাপ ছড়াচ্ছে ভোটের পরিবেশে। রাজনৈতিক দলগুলোর পুরানো মনোভাবকে দুষছেন বিশ্লেষকরা, দায় এড়াতে পারে না প্রশাসনও। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সরকারি ব্যাংক, 4 প্রতিষ্ঠানে আমানত বেড়েছে 50,000 কোটি টাকা। সুশাসন নিশ্চিত হলে ভালো অবস্থানে যাওয়ার আশা। খেলাপি আদায়ে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান। এবং নিউ বোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের ধর্মঘটে শ্রমিকরা। বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি, বিশৃঙ্খলা হলে ব্যবস্থার ঘোষণা কর্তৃপক্ষের। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। পলাতকদের সঙ্গে মিশে থাকা গুপ্তরা মুদ্রার এপিঠ ওপিঠ ভোট নিয়ে ষড়যন্ত্র ও বিভ্রান্তি রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এই জেলা হবে তাঁত শিল্পনগরী। দেশের তাঁতপণ্য রফতানি হবে বিদেশে। পরে টাঙ্গাইলে জনসভায় গণতন্ত্র ফেরাতে জুলাই গণঅভ্যুত্থানের মতো ভোট কেন্দ্রে মানুষকে আসার আহ্বান জানান তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সিরাজগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। অপেক্ষা, প্রিয় মানুষকে দেখতে যত আয়োজন, লাখো মানুষের গগন বিদারী স্লোগানে প্রকম্পিত সিরাজগঞ্জ। অপেক্ষার অবসান হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। তারেক রহমান, এগিয়ে চলো, সিরাজগঞ্জবাসী তোমার সাথে। বিসিক শিল্প পার্কের মঞ্চে এসে উপস্থিত জনতার ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হাত নেড়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 2 দশক পর সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। বরাবরের মতোই নির্বাচনী প্রচারণায় সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও তার সঙ্গে ছিলেন। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে সব দল, মত ও ধর্মবর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনের কথা জানান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জ হবে তাঁত শিল্প নগরী। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য পরিকল্পনার কথা জানান তারেক রহমান। আগামী দিনে আমরা সিরাজগঞ্জ, পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। বিএনপি চেয়ারম্যান বলেন, সমালোচনা নয়, মানুষ জানতে চায় তাদের জন্য কে কোন পরিকল্পনা হাতে নিয়েছে। বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাই দেশ ও মানুষের জন্য তাদের পরিকল্পনাও আছে, যা বাস্তবায়নে সাধারণ মানুষের সমর্থন চান তারেক রহমান। বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি প্রিয় ভাই বোনেরা, বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করতে জানিয়ে বিএনপি চেয়ারম্যান সবাইকে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, গুপ্ত থেকে তারা পতিত স্বৈরাচার সরকারের সঙ্গে এক হয়ে কাজ করেছে। তারা পতিতদের এপিঠ আর ওপিঠ বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশে ছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশে ছিল। সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপিঠ আর ওপিঠ। সিরাজগঞ্জের এই জনসমাবেশ থেকে শেষ হলো তারেক রহমানের উত্তরের জনপদে নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিনি আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। বললেন, বিজয়ী হলে প্রথম দিন থেকে মানুষের জন্য কাজ করবেন, দেশ গড়ার জন্য কাজ করবেন তিনি।
সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের জনসভায় যোগ দেন তারেক রহমান। গণতন্ত্র ফেরাতে জুলাই গণঅভ্যুত্থানের মতোই মানুষকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। 5 তারিখে দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার, আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় 12ই ফেব্রুয়ারি জনগণ ধানের শীষের পক্ষে ভোট দেবে বলে প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান। 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। আহমেদ সালেহীন, সময় সংবাদ। রায় প্রদান। কারণ 2 দশক পর খুলনা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা দেবেন বিএনপি চেয়ারম্যান, এমনটাই প্রত্যাশা তাদের। নেমল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত প্রার্থী, নেতাকর্মী ও সমর্থকরা। নির্বাচনের এমন ডামাডোলের মধ্যেই খুলনা অঞ্চলে সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকাল 11টায় খুলনার খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে বক্তব্য রাখবেন তিনি। সমাবেশ থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার 14টি আসনের প্রার্থীদের পরিচয়ও করিয়ে দিবেন দলের প্রধান। তারেক রহমানের সফর উপলক্ষে সাজ রব খুলনায়। নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন প্রস্তুতি ও নানা আয়োজনে। এ উপলক্ষে নানা কর্মসূচিও হাতে নিয়েছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন। 22 বছর পর চেয়ারম্যান সাহেব আমাদের খুলনায় আসছেন, এটা নেতাকর্মীদের একটা তাকে কাছ থেকে দেখার একটা যে পাওয়া, এটা আসলে আপনাকে বলে বোঝানো যাবে না। সকলেই আনন্দ উদ্বলিত। আমরা অপেক্ষার প্রহর গুনছি কখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান খুলনায় আসবেন। আমরা তার কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে এবং তার পরিকল্পনা তার কাছ থেকেই শুনে সমগ্র খুলনায় ছড়িয়ে দিতে চাই। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা দেবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা তাদের। তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে খুলনার 6টি আসনে আমরা মাধ্যমে যে ভূমিধস বিজয় আমরা অর্জন করব, ইনশাআল্লাহ তার মাধ্যমেই আগামী দিনে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব। আগামী দিনের যে বাংলাদেশ যাত্রা উনি শুরু করবেন, যার নেতৃত্ব হবে, উনি এই কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে উনি জনগণকে আশ্বস্ত করবেন। আগামী দিনে তিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে, তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। সোমবার সকালে খুলনা সফর শেষে বিকেলে যশোর উপশহর মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই মুহূর্তে খুলনার গল্লামারি আছেন সহকর্মী তানজিম আহমেদ এবং রাজধানীর সবুজবাগে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি প্রথমে যাচ্ছি তানজিমের কাছে। নির্বাচনী প্রচারণা জমে উঠেছে বিভিন্ন আসনের মধ্যে। আসলে খুলনাতেও সকাল থেকেই প্রার্থীরা তাদের যে নির্বাচনী প্রচারণার কার্যক্রম সেটি চালাচ্ছেন। এই মুহূর্তে খুলনার গল্লামারি এলাকায় বিএনপি যিনি প্রার্থী রয়েছেন নজরুল ইসলাম মঞ্জু, তিনি জনসংযোগ করছেন এবং এলাকায় বিভিন্ন যারা ভোটার রয়েছেন, জনসাধারণ বিতরণ সহ বিভিন্ন বিষয়ে দিচ্ছেন। একই সাথে একটু জানিয়ে রাখতে, আগামীকাল তারেক জিয়া খুলনাতে আসবেন, সেই উপলক্ষে কিন্তু তারা আসলে বিভিন্নভাবে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং কর্মী সমর্থকদের মধ্যে আসলে কিন্তু এক ধরনের শ্বাস রব বিরাজ করছে। এবং আমরা একটু জানিয়ে রাখতে চাই, এই যে খুলনা নগর, এখানে কিন্তু আসলে 3 জন প্রার্থী খুলনা 2-এ একটি গুরুত্বপূর্ণ আসন সেখানে প্রতিনিধিত্ব করছেন। এর মধ্যে জামায়াত ইসলামী জাহাঙ্গীর হোসেন হেলাল রয়েছেন, ইসলামী আন্দোলনের মুফতি আমানুল্লাহ রয়েছেন। এবং এই যে খুলনা 2 আসন, এটি আসলে বিএনপির ঘাঁটি হিসেবেও পরিচিত। সেখানে তারা এবারও জয়ের প্রত্যাশা করছেন, সেই লক্ষ্যেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। একই সাথে খুলনার যে সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ এই শিল্পনগরী খুলনার শিল্প প্রায় মৃতপ্রায় বলা যায়। একই সাথে এখানে অবকাঠামোগত রাস্তাঘাটের সংকট সহ গ্যাস লাইন না থাকে, যে দিন দিন শিল্প ভঙ্গুর অবস্থার দিকে যাচ্ছে, সেই সব জায়গায় তারা আশ্বাস দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সাথে কর্মসংস্থানের একটি বড় অভাব রয়েছে শহরে। বিভিন্ন সময় আমরা দেখেছি যে আসলে শহর থেকে যারা তরুণরা রয়েছেন তারা অন্যত্র চলে যাচ্ছেন আসলে কর্মসংস্থান। প্রার্থীরা কিন্তু আসলে কর্মসংস্থানের বড় একটি জায়গা তৈরি করবেন বলে আশ্বাস দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করে যাচ্ছেন। এই আসনে আসলে 3,35,000 ভোটার রয়েছে এবং এই ভোটারদের মাধ্যমেই তারা চেষ্টা করছেন যে ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে তাদেরকে এই আশ্বস্ত করার সামনের দিনে কিভাবে আসলে
তারা খুলনা শহর পরিচালনা করবেন সেটি জানানোর চেষ্টা করছেন প্রার্থী এবং কর্মী সমর্থকরাও তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছে। একই সাথে ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন আসলে শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, যারা তাদেরকে আসলে ব্যক্তি হিসেবে তারা যাকে ভালো জানেন এবং যিনি কাজ করেন তাকে আসলে তারা ভোট দিবেন। তো খুলনা 2-এর প্রচারণার খবর আমার কাছে এই ছিল। সর্বশেষ আমরা একটু রাজধানীর খবর জানতে যেতে চাই ওয়ালিউল্লাহ সাকিবের কাছে। আছি সবুজবাগ এলাকার পশ্চিম রাজারবাগ বাজারে এবং এখানে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডক্টর নাসিম জারা তিনি প্রচারণা করছেন। আমরা জানি যে আর বেশি দিন বাকি নেই নির্বাচনের, খুব দ্রুতই কিন্তু ঘনিয়ে আসছে নির্বাচনের সময়। তো সে কারণে কিন্তু এই মুহূর্তে যত প্রার্থী আছে বিভিন্ন আসনে তারা কিন্তু প্রচারণায় একেবারেই ব্যস্ত সময় পার করছেন। তো এই যদি ঢাকা 9 আসনের কথা আমি বলি যে আমরা প্রচারণা শুরু হওয়ার পর থেকে দেখছি যে তার সঙ্গে আমরা দেখেছি যে তিনি যদি নির্বাচিত হয়ে সংসদে আসতে পারেন তাহলে কি ধরনের কাজ করবেন এলাকাতে এবং কি ধরনের উন্নয়নের কাজ করবেন সেই বিষয়ে কিন্তু তিনি ইশতেহারে জানিয়েছেন। তো যেমনটি আমরা জানি যে তিনি বলেছেন যে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থায় তিনি জোর দিবেন, বিশ্বমানের যে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা তিনি গড়ে তুলবেন। পাশাপাশি আমরা দেখেছি যে এই এলাকার যে গ্যাস সংকট রয়েছে সেটি নিরসনের আশ্বাসও তিনি দিয়েছেন। এছাড়া যে ড্রেনেজ ব্যবস্থা সেটি উন্নত করার কথা তিনি বলেছেন। এছাড়া যে মাদক সমস্যা রয়েছে এই এলাকাগুলোতে সেই মাদক কারবারিদের বিরুদ্ধেও কাজ করার কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন এবং তিনি বলেছেন যে তথাকথিত রাজনীতি তিনি করবেন না, তিনি সাধারণ মানুষের জনগণের হয়ে কাজ করবেন। তো সব মিলে বলা যায় যে এই ঢাকা 9 আসনে যে অন্যান্য প্রার্থীর মতো এই স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারার নির্বাচনী প্রচারণা কিন্তু বেশ ভালোভাবেই চলছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই ঢাকা 9 আসনে নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। ঢাকা ও খুলনা থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। যাচ্ছি পরের সংবাদে। শেরপুর ও জামালপুরে নির্বাচনী সফরে যাবেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে জেলা দুটিতে। সকাল 10:30টায় শেরপুরের শ্রীবর্দী পৌঁছাবেন ডক্টর শফিকুর রহমান। এরপর সংঘর্ষে নিহত উপজেলা জামায়াত সেক্রেটারি রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুপুরে জামালপুরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির। এই মুহূর্তে শেরপুরের ঝিনাইগাতিতে আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা চালাতে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ শেরপুরে আসবেন এবং তিনি আজ এই কিছুক্ষণের মধ্যেই শেরপুরের শ্রীবর্দী উপজেলার গোপালখিলা মাঠে তিনি হেলিকপ্টার যোগে অবতরণ করবেন। এইখান থেকে তিনি গত কয়েকদিন আগে ঝিনাইগাতির নির্বাচনী সহিংসতায় নিহত জামাতের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের বাড়িতে যাবেন, তার কবর জিয়ারত করবেন। কবর জিয়ারত শেষে কিন্তু তিনি শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কে গিয়ে তিনি নির্বাচনী জনসভা করবেন। এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে শেরপুরের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চরম তৎপর অবস্থায় রয়েছে। আমরা এখানে লক্ষ্য করেছি সকাল থেকে কিন্তু বিভিন্ন উঁচু উঁচু ভবনগুলোর ছাদে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। যে কোনো রকম সংঘাত বা যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ বাহিনী সবাই কিন্তু তৎপর রয়েছে। আমরা লক্ষ্য করেছি সাদা পোশাকে কিন্তু গোয়েন্দা সংস্থার লোকজন কিন্তু আসলে মাঠে কাজ করছেন। আমরা দেখেছি বাংলাদেশ জামাতে আমির ডাক্তার শফিকুর রহমানের এবং তার
নির্বাচনী প্রচারণাকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আসলে শেরপুরে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো এখান থেকে কিন্তু তিনি সকাল কিছুক্ষণের মধ্যে কিন্তু এসে নামবেন হেলিকপ্টার যোগে, তারপরে কিন্তু তিনি শেরপুর শহরে পৌর দারোগালী মাঠে যাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শেরপুরের ঝিনাইগাতি থেকে জানাচ্ছিলেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসনের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সেই সঙ্গে প্রশাসনের কেউ পক্ষপাতিত্ব করলে খারাপ পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে বরিশাল সার্কিট হাউস সভাকক্ষে একথা বলেন তিনি। ভোটের দিন, ভোটের আগে বা ভোটের পরে যে সংবেদনশীলতা আছে সেই অনুযায়ী ফোর্স ডিপ্লয়মেন্ট এবং স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত। এক এক জেলায় এক এক আসনে এক এক রকম বাস্তবতা আছে। সেটা নিরাপত্তা ঝুঁকির কারণে হতে পারে, রাজনৈতিক রেসের কারণে হতে পারে, কম্পিটিশনের কারণে হতে পারে, ভৌগোলিক কারণে হতে পারে, রিমোটনেসের কারণে হতে পারে। এই পরিকল্পনাগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলকে করতে হবে। সময় সংবাদ আরও থাকছে। সুনামগঞ্জে হাওরের অস্থায়ী বাঁধ নির্মাণ কাজে ধীর গতি। 1.5 মাসে হয়েছে মাত্র 40%। বৃষ্টি হলেই ফসলি জমি তলিয়ে যাওয়ার শঙ্কা, নির্ধারিত সময়ে শেষ করার আশ্বাস। এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বাড়ছে সহিংসতার ঘটনা, বিভিন্ন জায়গায় হামলা ও হত্যাকাণ্ড। উত্তাপ ছড়াচ্ছে ভোটের পরিবেশে। বিশ্লেষকরা বলছেন এসব লাগাম টেনে ধরতে না পারলে ব্যাহত হতে পারে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। জুলাই গণঅভ্যুত্থানের পরও রাজনৈতিক দলগুলোর পুরানো মনোভাবকে অনেকাংশে দায়ী করে প্রশাসনিক ব্যর্থতা, নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে দুষছেন তারা। সামদানি প্রত্যয় রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেয়া শরীফ ওসমান হাদি। এরপর ১৬ জানুয়ারি ময়মনসিংহে প্রচারণার সময় দুপক্ষের সংঘর্ষে নিহত হন নজরুল ইসলাম নামের আরও একজন। সবশেষ গত বুধবার শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত হন জামায়াত নেতা রেজাউল করিম। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, উদ্বেগজনকভাবে বাড়ছে নির্বাচনী সহিংসতার ঘটনা। পুলিশ ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী তফসিল ঘোষণার পর থেকে কমপক্ষে ২০০টি সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ৭৩টি, প্রচার কাজে বাধা ২২টি, হামলার ঘটনা ১৫টি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ১৪টি এবং প্রার্থীর ওপর আক্রমণের ঘটনা ৯টি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরুর ২ সপ্তাহ না যেতেই সারা দেশে সহিংসতার ঘটনা ঘটেছে ৪২টি। তফসিল ঘোষণার পর থেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অন্তত ১৫ জন। এর মধ্যে ৪ জন নিহত হয়েছেন প্রচারণা শুরুর পর। একের পর এক নির্বাচনী সহিংসতার ঘটনাকে গণতান্ত্রিক পরিবেশ বিকাশে বাধা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সহিংসতা মোকাবেলায় প্রশাসনিক ব্যর্থতাকেও দুষছেন তারা। ক্যাম্পেইন যখন হয়, একজন আরেকজনকে যখন গালিগালাজ করতে থাকেন, সেটা একটা পর্যায়ে রেটোরিকটা একটা ভায়োলেন্ট কনফ্লিক্টের দিকে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এখন সেটাই ঘটছে। এটা আটকানোর একটাই উপায় ছিল যে যদি সরকার খুব শক্ত কোনো সিগন্যাল পাঠাতে পারত। এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা কোনো ধরনের শক্ত সিগন্যাল দেখছি না। দুটো রাজনৈতিক দল যেই জড়িত থাকুক না কেন, তাদেরকে আপনার হচ্ছে একটা শক্ত সিগন্যাল পাঠাতে হবে, সেটা আমরা দেখছি না। মাঠের সহিংসতা কমছে না। মাঠের সহিংসতা না কমবার ক্ষেত্রে এই সরকারের সদিচ্ছা কিংবা সামর্থ্য দুটারই অভাব আছে বলে আমার মনে হয়। তারা সত্যি সত্যি পুলিশ বাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ তৈরি করতে পারেন নাই। হ্যাঁ, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যেভাবে ছেড়ে দিয়ে রেখেছেন, যেটাকে সবাই মব বলে, হ্যাঁ, যে বহু মানুষকে যে কোনো দাবিতে তাদেরকে যে কোনো পর্যায় পর্যন্ত আন্দোলন করতে দিয়েছেন এবং সেখানে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদেরকেও অ্যাকাউন্টেবল করেনি, শাস্তির আওতায় আনেনি। সংঘাতপূর্ণ এলাকাগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে এখনই বিশেষ ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। স্থানীয় প্রশাসন যে ব্যবস্থাগুলো নিচ্ছে, শোকজ করা, কাউকে সতর্ক করা, এগুলো বাংলাদেশের বাস্তবতায় খুবই মামুলি ব্যবস্থা। দেশের প্রচলিত আইন এবং নির্বাচনী যে আচরণবিধি, সেটি অনুযায়ী যথাযথ যদি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় অভিযুক্তদের বিরুদ্ধে,
তখন এই ধরনের সংঘাত সহিংসতা কমে আসবে। এছাড়া এটা নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন। এর আগের 5টি সংসদ নির্বাচনে নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত 165 জন, আহত হন কমপক্ষে 3500। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে 2014 সালের একতরফা নির্বাচনে। সে নির্বাচনে নিহত হয়েছিল 115 জন। প্রতিটি নির্বাচনই সূচনা করে পরিবর্তনের, তবে এ পরিবর্তন কখনো কেড়ে নেয় কারো আপনজন, কারো সন্তান। প্রতি বছর রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারান অসংখ্য মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, সহিংসতা বন্ধে শুধু কাগজে কলমে নয়, প্রয়োজন দৃষ্টান্তমূলক পদক্ষেপের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের নিউমোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করছেন শ্রমিক কর্মচারীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল 8টা থেকে ধর্মঘট শুরু হয়েছে এবং বন্দরের অভ্যন্তরে প্রায় সব ধরনের কাজই বন্ধ। এবং আমরা যখন দেখেছি 8টার আগে কিছু পণ্যবাহী কার কিংবা কাভার্ড ভ্যান সেগুলো বের হয়েছে, কিন্তু 8টার পর কোনো ধরনের যানবাহন কিন্তু বন্দরের ভেতর থেকে বের হয়নি এবং বন্দরে প্রবেশও করেনি। অর্থাৎ বলতে পারি যে শ্রমিকরা ভেতরে ঢুকেছেন, তারা সাইন করেছেন, কিন্তু কোনো ধরনের কাজে যোগ দেয়নি। এবং এর আগে আমরা দেখেছিলাম যে বন্দর কর্তৃপক্ষ কিন্তু এই যে ধর্মঘটের সাথে যুক্ত থাকার জন্য 4 জনকে তাৎক্ষণিকভাবে গতকাল বদলি করেছে এবং মধ্যরাতে সিএমপির পক্ষ থেকে বন্দর এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষেধাজ্ঞা করে একটা গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবং তারপর আমরা দেখেছি সকাল 8:30টার পরই বন্দরের বিভিন্ন গেইটে যে সিএমপির পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি আছে এবং সিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই এলাকায় যেহেতু সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, শুধুমাত্র নির্বাচনী যে প্রচার প্রচারণা সেগুলো চালানো যাবে, এর বাইরে অন্য কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না। সেই কারণে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই জন্য পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে আছে। আর শ্রমিক নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে 1 নাম্বার থেকে একদম 5 নাম্বার যেটি পর্যন্ত বন্দরের অভ্যন্তরে কোনো ধরনের কাজে কিন্তু শ্রমিকরা যোগ দেয়নি। শুধুমাত্র জাহাজ থেকে যে পণ্য খালাস সেটা হচ্ছে, কিন্তু অন্যান্য যে অপারেশনাল কার্যক্রম তা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আর এরই মধ্যে হচ্ছে বেলা 11টার দিকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ একটি কালো পতাকার মিছিল বের করার কথা রয়েছে, সেটি বাদামতলী মোড় থেকে বের হওয়ার কথা। আপনারা জানেন যে আজকে দ্বিতীয় দিন কিন্তু চট্টগ্রাম বন্দরে অপারেশনাল কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ ঘোষণা করেছিল শ্রমিকরা। তবে আমরা যতটুকু খবর পেয়েছি প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু উপস্থিত আছেন, তবে বন্দরের অভ্যন্তরে শ্রমিক কর্মচারীরা কোনো ধরনের কাজ করছেন না। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরের যে ধর্মঘট তার সর্বশেষ পরিস্থিতির খবর। আমরা তখন সরাসরি ছিলাম চট্টগ্রামে। সময় সংবাদ আরও থাকছে। নানা কৌশলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকারি ব্যাংকগুলো। বিশাল অঙ্কের খেলাপির মধ্যেই বছর শেষে 4 প্রতিষ্ঠানে আমানত বেড়েছে 50,000 কোটি টাকা। নগদ অর্থ আদায় হয়েছে প্রায় 30,000 ও রেমিটেন্স আয় প্রায় 65,000 কোটি টাকা। বেড়েছে খেলাপি অর্থেরও আদায়। ব্যাংকাররা বলছেন, সুশাসন নিশ্চিত হলে ভালো অবস্থানে যাবে প্রতিষ্ঠানগুলো। খেলাপির অর্থ আদায়ে রাজনৈতিক সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে বলছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। পরিকল্পিতভাবেই অনিয়ম, স্বেচ্ছাচারিতার মাধ্যমে রাষ্ট্রীয় মেকানিজমেই সরকারি ব্যাংকগুলো থেকে ঋণের নামে অর্থ সরিয়ে নেয় লোপাটকারীরা। আওয়ামী সরকার পতনের পর যার চিহ্ন স্পষ্ট হতে শুরু করে, কিন্তু থমকে না দাঁড়িয়ে নতুন উদ্যমে কাজ শুরু করে ব্যাংকগুলোর নতুন পর্ষদ। গ্রাহকদের আস্থা ধরে রেখে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বিদায়ী বছরের রিপোর্ট বলছে, ধীরে ধীরে ঠিক হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর ভাঙ্গা মেরুদণ্ড। তথ্য অনুযায়ী 2025 সালে সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকে গ্রাহকরা জমা রেখেছেন 50,430 কোটি টাকা। ক্যাশ রিকভারি হয়েছে 4,255 কোটি টাকা। প্রবাসীদের আয়েও চমক দেখিয়ে রেমিটেন্স আয় করেছে 65,000 কোটি টাকা। এছাড়া খেলাপি অর্থ আদায়ের হার বাড়ায় ব্যাংকাররা বলছেন, মার্চের মধ্যেই আশান্বিত পর্যায়ে নামবে মন্দ ঋণের পরিমাণ। আমানত আহরণের জন্য কিন্তু আমাদের কিন্তু বিশেষ কোনো ইনিশিয়েটিভ নিতে হয় না। কারণ হলো সোনালী ব্যাংকের প্রতি মানুষের আস্থাটা অনেক বেশি। এই কারণেই তারা কিন্তু স্বেচ্ছায় কিন্তু আমানত রাখে। এই বছরের আদায়ের বছর হিসেবে চিন্তা করছি এবং আমরা আশা করতেছি 25% মার্চের ভিতরে শ্রেণীকৃত ঋণ নামায় আনার। এটা আমরা কিছুটা আশাবাদী।
ব্যাংকগুলোকে সবচেয়ে বেশি সংকটে রেখেছে হেভিওয়েট খেলাপিদের মাধ্যমে বেহাত হওয়া হাজার হাজার কোটি টাকার ঘাটতি, যা রাজনৈতিক সরকারের সহযোগিতা ছাড়া উদ্ধার সম্ভব নয় বলছেন অর্থনীতিবিদরা। দেশের ব্যবসায়ীরাই কিন্তু অনেক ক্ষেত্রে রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এরাই যদি আবার সংসদে নির্বাচিত হয়ে আসেন তাহলে কিন্তু তারা আইন আদালতের তোয়াক্কা করবেন না, তারা হয়তো নতুন কোনো নিয়ম কানুন তৈরি করবেন যাতে করে তারা সুবিধাটা পেয়ে থাকেন। আমার কাছে মনে হয় যে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে, জনগণের প্রতিষ্ঠানগুলোকে আমরা যদি বাঁচিয়ে রাখতে চাই তাহলে রাজনৈতিক সদিচ্ছা, ব্যবসায়িক মহলের সদিচ্ছা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কিন্তু আসলে খুব বড় মাত্রায় সদিচ্ছা এখানে কিন্তু প্রয়োজন হবে। আর্থিক খাতের দীর্ঘ পথ চলা সরকারি ব্যাংকগুলো দেশের যে কোনো সংকট বা দুর্যোগে নানাভাবে ভূমিকা রাখে এই প্রতিষ্ঠানগুলো। তাই বৃহৎ স্বার্থে আর্থিক খাতে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পরিচালনায় স্বচ্ছ ও স্বাধীন ভাবমূর্তি ধরে রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। ধীর গতিতে চলছে সুনামগঞ্জের হাওড়াঞ্চলের 713 কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ। গত 1.5 মাসে হয়েছে মাত্র 40% কাজ। ফেব্রুয়ারিতে বৃষ্টি হলে বাঁধের মাটি পাশের ফসলি জমি ও নদীতে মিশে যাবে বলছেন এলাকাবাসী। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে মাটি স্বল্পতায় তাদের কাজ করতে বেগ পেতে হচ্ছে, আর সঠিক সময়ে কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। হাওরে নদীর তীরে ফেলে রাখা হয়েছে মাটি। পাশের বিস্তীর্ণ জমিতে চলছে ফসল আবাদের কর্মযজ্ঞ। 2025 সালের 15 ডিসেম্বর সুনামগঞ্জের 12টি উপজেলার 143টি হাওরে শুরু হয় 713 কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ। 2026 সালের 28 ফেব্রুয়ারি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও গত 1.5 মাসে হয়েছে মাত্র 40% কাজ। এলাকাবাসী বলছেন ধীর গতিতে চলছে বাঁধের নির্মাণ। আবহাওয়া খারাপ হলে ফেব্রুয়ারিতেই বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে জেলায়, আর বৃষ্টি হলে বাঁধের মাটি পাশের ফসলি জমি ও নদীতে মিশে যাবে। দ্রুত প্রকল্পের কাজ শেষ করার দাবি তাদের। আমরা জিগাইলে কইব কাজ হইব যখন হইব যেন কোনদিন বা হইব এখন তো আল্লাহ পাকে জানে। বৃষ্টি নামলে তো আবার অর্ধেক করে অর্ধেক তো যায়। ফাল্গুন মাসে যদি পানি আইসেই পড়ে তাহলে তো আমাদের অনেক জমি জমা আছে, গরিব অসহায় মানুষরা কৃষি চাষ করে হয়তো ডুববে যাইতে পারে। সব জায়গায় কিন্তু সরসাউরের বিড়ি বাঞ্জা তখন আছে, সবটাই মানে মাটি কাটা হয়েছে নাই, আনামত রয়েছে সব রাস্তায়। মাটি মনে করেন ভাঙিয়েছে, বাংলে না দেওয়া পর্যন্ত কিচ্ছু হইতো না, এখন পর্যন্ত কোনো মাটি দেওয়া হয়েছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে মাটি স্বল্পতায় তাদের কাজ করতে বেগ পেতে হচ্ছে, আর সঠিক সময়ে কাজ শেষ করার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। সকল পক্ষ আন্তরিকভাবে কাজ করে তাহলে 28 ফেব্রুয়ারির মধ্যে এই কাজটা উঠানো সম্ভব। এই কাজে কোনো ধরনের গাফলতি প্রকাশ করে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। গত বছর আমরা যখন কাজ ধরেছি তখন মাটির খুব সংকট ছিল। এই যে আশেপাশে পিআইসি হয়, পিআইসির এদিকে মাটি লাগে, আমাদের এই বাঁধে মাটি লাগে, এই জন্য এই কাজটা আমাদের গত বছর করতে বিলম্ব হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুনামগঞ্জের হাওড়াঞ্চলে অস্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পে ব্যয় করা হয়েছে 144 কোটি টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ। উদ্বোধনের 3 বছরেও চালু হয়নি শেরপুর জেলা সদর হাসপাতালের আইসিইউ ইউনিট। জনবলের অভাবে কয়েক কোটি টাকা ব্যয়ে স্থাপিত আধুনিক ইউনিটটি অকেজো থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মুমূর্ষ রোগীরা। 250 শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতাল 2023 সালের 14 নভেম্বর এখানে স্থাপিত হয় 10 শয্যার আধুনিক আইসিইউ ইউনিট এবং নানা অত্যাধুনিক ব্যবস্থা। কিন্তু এরপরও কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মুমূর্ষ রোগীরা। বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স ও টেকনিশিয়ানের অভাবে দীর্ঘ 3 বছরেও কার্যকর করা সম্ভব হয়নি আইসিইউ ইউনিট। এজন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে ময়মনসিংহ কিংবা ঢাকায়। এতে খরচ ও সময় লাগছে কয়েক গুণ বেশি। ডাক্তার এই আইসিইউটা বাস্তবায়ন হইতেছে না, যার জন্য আমরা অনেক ভোগান্তিতে আছি। রোগী আসলে এই রোগীদের ডাক্তাররা ময়মনসিংহ রেফার করে পাঠায় দেয়, আমাদের অনেক খরচপাতি বহন করতে হয়। এখানে আইসিইউ আছে কিন্তু চালানোর মতো তাদের সামর্থ্য নাই। স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায় জনবল চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। নিয়োগ পেলেই আইসিইউ ইউনিটটি চালু করা যাবে। আইসিইউ চালু করার জন্য অ্যাটলিস্ট 3 জন অ্যানেস্থেটিক, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের একজন ডাক্তার, মেডিসিন কনসালটেন্ট, পাশাপাশি পর্যাপ্ত দক্ষ নার্স এবং টেকনিশিয়ান প্রয়োজন।
এই জনবলগুলো যদি এখানে প্রোভাইড করা যায় তাহলে অবশ্যই আইসি চালু করা যাবে। তাহলে শুধু জনবল সংকটের জন্যই কিন্তু এটা চালু করা যাচ্ছে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কোভিড-19 ইউআরপি প্রকল্পের আওতায় 10 শয্যার আইসিইউ ইউনিটটি স্থাপনে ব্যয় হয়েছে 7,24,00,000। দেখছেন সময় সংবাদ। গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত 31 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলের। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে সংগঠনটি। স্থানীয় সময় শনিবার ভোর থেকেই গাজা সিটি ও দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় হামলাগুলো আবাসিক এলাকা, অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও আশপাশের অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়। খান ইউনিস শহর ও এর আশপাশে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণেরও খবর পাওয়া গেছে। এতে বসতবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি পুলিশ স্থাপনায় হামলার কথা জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই হামলায় পুলিশ সদস্য ও কর্মীরা নিহত হন বলে নিশ্চিত করে হাসপাতাল সূত্র। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে গাজার বিভিন্ন অংশে একযোগে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, রাফার পূর্বাঞ্চলে মাটির নিচে স্থাপনা থেকে বেরিয়ে আসা ব্যক্তিদের শনাক্ত করার পর সেখানে আঘাত হানা হয়। গাজার মধ্যাঞ্চলের কিছু এলাকায় অস্ত্র সংরক্ষণাগার, উৎপাদন কেন্দ্র ও উৎক্ষেপণ স্থল লক্ষ্য করে হামলার কথাও জানায় তারা। হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয় বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। আইডিএফ এর দাবি, হামাসের অস্ত্র গুদাম, উৎক্ষেপণ স্থল এবং কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করে হামাস বলছে বেসামরিক হতাহতের দায় আড়াল করতেই এসব বক্তব্য দেওয়া হচ্ছে। তারা যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ চেয়েছে। এদিকে পশ্চিম তীরেও উত্তেজনা অব্যাহত রয়েছে। কালকিলিয়ার দক্ষিণে একটি শিল্প স্থাপনা ভেঙে ফেলতে এক ফিলিস্তিনিকে বাধ্য করা হয়েছে বলে জানায় স্থানীয় সূত্র। নাবলুসের দক্ষিণে কুসরা এলাকায় বসতি স্থাপনকারী একটি ফিলিস্তিনি বাড়িতে হামলা চালানো হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই এলাকায় এ ধরনের ঘটনা বেড়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের সম্ভাব্য হামলার পরিকল্পনা মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের কাছ থেকে গোপন রাখছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তেহরান হুঁশিয়ার করে বলেছে, ওয়াশিংটনের যে কোনো হামলার জবাবে মার্কিন ঘাঁটি, জাহাজ ও মিত্রদের লক্ষ্যবস্তু করা হবে। চলমান উত্তেজনার মধ্যেই চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়ার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের উদ্দেশ্যে রণতরী পাঠিয়ে যুদ্ধের স্পষ্ট বার্তা দিয়েও বারবার সমঝোতার আশা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনি প্রশাসনের সঙ্গে আলোচনা চললেও ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা আঞ্চলিক মিত্রদের কাছ থেকেও গোপন করা হয়েছে বলে জানান ট্রাম্প। বলেন, নিরাপত্তার কারণে উপসাগরীয় মিত্রদের পরিকল্পনার কথা জানানো যাচ্ছে না। এর মধ্যে ইসরায়েলের আকাবা উপসাগর তীরবর্তী দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ভিড়েছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার। ইসরায়েলি সেনাবাহিনী জানায় এটি পূর্ব পরিকল্পিত পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল চলমান সামরিক সহযোগিতার অংশ। ট্রাম্পের বক্তব্যের বিপরীতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সাফ জানিয়েছেন, কূটনীতি অগ্রাধিকার হলেও চাপের মুখে আলোচনায় বসবে না তেহরান। মহড়ায় ইরানের নিয়মিত নৌবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নৌ ইউনিটের পাশাপাশি চীন ও রাশিয়ার নৌবাহিনীর ইউনিট অংশ নেবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। লা লিগায় জয়ে ফিরেছে টেবিল টপার বার্সেলোনা। এলচের মাঠে তাদের হারিয়েছে 3-1 গোলের ব্যবধানে। রিয়াল মাদ্রিদ না পারলেও সরাসরি শীর্ষ 16 নিশ্চিত করেছে বার্সেলোনা। সবশেষ ম্যাচে পেয়েছে দারুণ জয়। এদিন লিগ প্রতিদ্বন্দ্বী এলচের মাঠে শুরু থেকে দাপট দেখায় কাতালানরা। তরুণ লামিন ইয়ামালের গোলে শুরু। ম্যাচের 6 মিনিটে দুর্দান্ত গোল করেন এই স্প্যানিশ। এরপর আক্রমণ পাল্টা আক্রমণ চলে দুই দলের। 29 মিনিটে সমতায় ফেরে স্বাগতিক এলচে। গোল করেন আলভারো রদ্রিগেজ। বিরতিতে যাওয়ার আগেই লিড নেয় বার্সা। 40 মিনিটে গোল করেন ফেরান তোরেস। 2-1 হয় স্কোর লাইন। দ্বিতীয়ার্ধে আরও এক গোল পায় হ্যান্সি ফ্লিকের দল। 72 মিনিটে স্কোর করেন মার্কাস রাশফোর্ড। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল কাতালুনিয়ানরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পলাতক ও গুপ্তরা মুদ্রার এপিঠ ওপিঠ, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণতন্ত্র ফেরাতে জুলাইয়ের মতো ভোট কেন্দ্রে আসার আহ্বান।
ভোটের প্রচারণায় শেরপুরে জামায়াত আমির রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ। জনসভায় অংশ নিয়ে ভোট চাইবেন 11 দলীয় জোটের পক্ষে। এবং পক্ষপাতিত্ব করলে পরিণতি খারাপ হবে, হুঁশিয়ারি ইসি সানাউল্লাহর। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মামুন আপনাকে। এ সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।